জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি সাজিদ আরাফাত। নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টিতে নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছেন বলে জানান হাসনাত আবদুল্লাহ। এ সময় সার্জিস আলম নতুন দলের আত্মপ্রকাশে লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে আশা প্রকাশ করেন। দেশের মানুষের প্রত্যাশা সবার আগে রেখে কাজ করবেন বলেও জানান সার্জিস। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এসব কথা বলেন তারা। পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছাত্র জনতাকে একসাথে রেখে সংসদে প্রতিনিধিত্ব করার কথা ভাবছে, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা ভাবছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। আমাদের কথা শুনতে বা সবাই একসাথে আমাদের সাথে যোগ দিতে পুরো বাংলাদেশ থেকে যারা আসছেন, আমরা বিশ্বাস করি কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হতে যাচ্ছে। আমাদের এই যে নতুন রাজনৈতিক দলে আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের দাওয়াত আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একথা জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন দলের পক্ষ থেকে যমুনায় প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়ার পর তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগী সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারসহ বিদেশি কূটনৈতিকদের দাওয়াত করা হয়েছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ মোটামুটি সকলের উপস্থিতি চাচ্ছি। আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই সেই জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আমাদের শহীদ পরিবারকে দাওয়াত করছি, কার্ড দিয়ে আহতদেরকে আমরা দাওয়াত করছি, আমরা পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং আমরা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী ছিল আমরা তাদের সকলকে দাওয়াত করছি। তরুণদের নতুন রাজনৈতিক দল জনকল্যাণমুখী কাজ করবে, জনগণ যাতে তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয় এমনটাই প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লায় এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, দ্রুততম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশে এক্সিস্টিং যত রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে, জনগণের জন্য কাজ করবে, জনগণই যাতে তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে সরকারের জায়গা থেকে। নতুন ছাত্র সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। বলেন, 2.5 বছরের মধ্যে সারা দেশে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। আরও জানান, দলীয় লেজুরবৃত্তি না করা এবং কেন্দ্রীয় কমিটিতে 28 বছর বয়স পর্যন্ত একজন শিক্ষার্থী নতুন সংগঠনে রাজনীতি করার সুযোগ পাবেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রকাশ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না। বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মহাখালীতে কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ জানান তারা। জুলাই অভ্যুত্থানে একসাথে রাজপথে দাবি আদায়ে সোচ্চার থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকে দুঃখজনক উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, যত দ্রুত সম্ভব তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়কেও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে তিতুমিরের শিক্ষার্থীরা একসঙ্গে মাঠে থাকবে ঘোষণা দিয়ে
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের অধিকারকেই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালাতে হবে। যে কমিটি তারা প্রকাশ করেছে সেখানে কোথায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কোথায় 7 কলেজ, কোথায় এনএসইউ, কোথায় ব্র্যাক, কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়, কোথায় মাদ্রাসা? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল করার লোক ছিল না, আমরা 7 কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন আমরা রাস্তায় অবরোধ করেছি। কিসের দল ঘোষণা করবেন, কিসের রাজনীতি করবেন, কিসের ছাত্র রাজনীতি করবেন, তার আগে নিজেদের আগে ঠিক করুন। আপনারা দল ঘোষণা করবেন, আপনাদের জন্য শুভকামনা, তবে এমন দল ঘোষণা করবেন না যেটা আমার বোনের সম্মানকে রক্ষা করতে জানে না। তরুণ শিক্ষার্থীদের নির্বাচনের আগ পর্যন্ত বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে কেমন বাংলাদেশ চাই তা সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা কলেজে সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের প্রতি তিনি এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান। সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানোর ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে জানিয়ে প্রেস সচিব বলেন, জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয় নির্বাচন নিয়ে এ সময় তিনি বলেন, ডিসেম্বর বা আগামী বছরের মার্চের দিকে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। আগামী দিনগুলোতে এই যে রিফর্ম কমিশনের যেই ইয়েগুলো নিয়ে এখন যে ন্যাশনাল ঐক্যমতের যে কমিশন যে কাজগুলো করছে পলিটিক্যাল পার্টিতে, আমরা চাই যে ওরা তো ওদের মতো ডায়ালগ করবে, এই ডায়ালগটা যেন আপনাদের এখানেও হয়, আপনারা করেন, আপনারা ডিবেট করেন, কি বাংলাদেশ আপনারা চান। পতিত স্বৈরাচার গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন আছে, তাই এ নিয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। বর্ধিত সভায় অংশ নেন সারা দেশ থেকে আসা 4000-এর বেশি নেতাকর্মী। প্রায় 3 দশক পর এমন আয়োজনে উচ্ছ্বসিত তারা। জুলাই অভ্যুত্থান সহ সকল আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব ও ধর্মীয় আচারের মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় দলের মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে এখনও সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকা দুঃখজনক। পরে তারেক রহমান বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই আগেই স্থানীয় নির্বাচনের পরিকল্পনা থেকে বের হতে হবে। বিএনপির চেয়ারপারসন বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি না করে ভালোবাসার মাধ্যমে বাসযোগ্য দেশ গড়তে হবে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য রেখে কাজ চলছে, তবে আপাতত স্থানীয় নির্বাচন নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ধামরাইয়ে উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে আরও বলেন, স্থানীয় নির্বাচন কয়েক ধাপে করতে হবে, তাই এই মুহূর্তে তা করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা সহ প্রায় দায়িত্বশীল সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজে নির্বাচন কমিশন বর্তমানে আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন, সংসদ নির্বাচন। আমাদের ভোটার
হালনাগাদ করা হচ্ছে ভোটার লিস্ট, এবং সেই ভোটার লিস্টটা আমাদের জুনের মধ্যে সেটা সম্পূর্ণ চূড়ান্ত হয়ে যাবে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রির কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রির রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন করেন এবং কর্নেল অব দি রেজিমেন্টের পদক গ্রহণ করেন। আমি কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য সময় নিলেন মন্ত্রিপরিষদ সচিব। শুনানির জন্য 6 মার্চ তারিখ ঠিক করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে 2 সপ্তাহের সময় আবেদন করেন তার আইনজীবী। পরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে এর শুনানির কথা থাকলেও সময় আবেদনের কারণে তা আর হয়নি। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও তাদের পদমর্যাদা বাড়াতে আবেদন করেছেন, যার শুনানিতেও একই সাথে হবে 6 মার্চ। এর আগে 2015 সালের 11 জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ। শুক্রবার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউকে। সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে প্রস্তুত করা হচ্ছে মূল মঞ্চ। মানিক মিয়া অ্যাভিনিউতে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, আপনি সেখানে প্রস্তুতির সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? প্রস্তুতি সম্পন্ন হতে কত সময় লাগতে পারে জানাবেন। সাজিদ, যেমনটি বলছিলেন, আমরা এখন আছি মানিক মিয়া এভিনিউতে। সংসদের দক্ষিণ প্লাজার যে অংশটি আছে আমরা সেখানেই আছি। এখানে আসলে খুব জোরে সোরেই কিন্তু আগামীকাল বিকেলে যে জাতীয় নাগরিক পার্টির যে আনুষ্ঠানিক যেই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি হবে সেটির কিন্তু প্রস্তুতি চলছে। আমরা দেখছি খুব জোরসোরেই কিন্তু এখানে মঞ্চ তৈরি এবং আনুষঙ্গিক কাজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে। এখানে জাতীয় নাগরিক পার্টির সংশ্লিষ্টরা বলছেন যে প্রায় 4 লাখেরও বেশি দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের ডেলিগেটরা এখানে আসবেন এবং এই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। জাতীয় নাগরিক পার্টির সংশ্লিষ্টরা বলছেন এই কালকে বিকেলের যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন যে রাষ্ট্রদূতরা আছে বা কূটনৈতিকরা আছে, আমাদের বিভিন্ন দেশের কূটনীতিকরা, তারা অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জুলাই আন্দোলনে নিহতের স্বজনরা, জুলাই আন্দোলনে আহত যারা হয়েছেন তারাও এখানে অংশগ্রহণ করবেন। এছাড়া অংশগ্রহণ করবেন এই জাতীয় নাগরিক পার্টির সাথে সংশ্লিষ্ট প্রায় 4 লাখের মতো নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে সংসদের যে দক্ষিণ গেটটি আছে সেখানে কিন্তু জোরে সোরে স্টেজ বা মঞ্চ তৈরির কাজটি চলছে। এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন তাঁবু টাঙানো হয়েছে এবং এখানে যে আনুষঙ্গিক কাজগুলো আছে, মাইক বা অন্যান্য যেই কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু করা হচ্ছে এবং খুব জোরে সোরেই কাজটি হচ্ছে এবং তারা আশা করছেন যে কালকে সকালের মধ্যেই তারা কাজগুলো শেষ করতে পারবেন এবং অনুষ্ঠানের জন্য কিন্তু পুরোপুরি এই যে প্রাঙ্গণটি আছে সেটি তারা প্রস্তুত করতে পারবেন। এখানে বলে রাখি যে নতুন
দলটি আছে জাতীয় নাগরিক পার্টি, তাদের কিন্তু আজকে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু তাদের আনুষ্ঠানিক তাদের দলের কিন্তু নেতাকর্মীদের একটা তালিকা দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিক যে আত্মপ্রকাশটি সেটা কিন্তু আসলে শুক্রবার বিকেলেই হবে। সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে দলটি তাদের আত্মপ্রকাশ করবে এবং সেই অনুষ্ঠানে কিন্তু ধারণা করা হচ্ছে দলটির প্রায় 4 লাখের মতো নেতাকর্মীরা সারা দেশ থেকে এখানে উপস্থিত হবেন এবং আশা করা হচ্ছে বিভিন্ন বড় বড় রাজনৈতিক যে দলগুলো আছে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনৈতিক থেকে শুরু করে যে জুলাই আন্দোলনে যারা নিহত আছেন তাদের স্বজন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যে নতুন দলটি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কিন্তু তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশটি করবে এবং সেই আত্মপ্রকাশের অনুষ্ঠানটি কিন্তু সফল করতে এরই মধ্যে কিন্তু কাজ জোরে সোরে চলছে এবং এখানে জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত আছে, তারা সেই কাজগুলো তদারকি করছে এবং ধারণা করা হচ্ছে যে কালকে সকালের মধ্যেই পুরো কাজটি সম্পূর্ণ হবে এবং বিকালে সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি এইখান থেকে অনুষ্ঠিত হবে। তো সাজিদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে সমাধান খুঁজতে হবে। এছাড়া বাংলাদেশ সরকারের রোহিঙ্গা বিষয়ক বৈশ্বিক সম্মেলনে UNHCR সমর্থন দেবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। 3 দিনের এই সফরে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। আলোচনায় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা প্রশংসনীয়। তবে দীর্ঘদিনের এই সংকট দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল ও একাধিক সংঘাত চলছে। এমন পরিস্থিতি সত্ত্বেও সংকট সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের বৈশ্বিক সম্মেলনে পূর্ণ সমর্থন দেবে UNHCR। I expressed my Bangladesh for continuing to host them in spite of its own challenges linked to the transition, of course. And we discuss also the importance, which I have always agreed with, to find solutions in Myanmar. Now, the situation in Myanmar is very difficult. There is a conflict going on, but we must insist to have a solution. The government has proposed to organize the conference on the Rohingya situation in the next few months, and we will support that conference. বিজিবি প্রধানের প্রতিনিধি দলের চাকরি পুনর্বহাল ও পেনশনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বিগত সরকারের আমলেই বিজিবির চাকরিচ্যুত সদস্যরা। এর আগে বৃহস্পতিবার সকালে জিগাতলায় বিজিবির সদর দপ্তরের সামনে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে বিজিবি মহাপরিচালকের আহ্বানে দুপুরে 6 সদস্যের প্রতিনিধি দল বিজিবি সদর দপ্তরে প্রবেশ করেন। সেখানে বিজিবি মহাপরিচালকের পক্ষে 5 সদস্যের প্রতিনিধি দল দাবি দেওয়া মেনে নেয়ার আশ্বাস দেন। বৈঠক থেকে বের হয়ে চাকরি পুনর্বহাল কমিটির সমন্বয়ক শাহিন বলেন, আমাদের বিষয়ে বিজিবি মহাপরিচালক খুবই আন্তরিক। প্রতিনিধি দল চাকরিচ্যুত সকলকে নির্দিষ্ট তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে পারবে বলে জানান তিনি। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশ্বাস দিয়েছেন বলে জানান মোহাম্মদ শাহিন। বাংলাদেশ ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ অবস্থায় নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের প্রতি আহ্বান জানান তিনি। উসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অফ জুলাই আয়োজিত গণ অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ৭১ পরবর্তী প্রজন্ম দুর্নীতিগ্রস্ত না হলে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন হতো না। এ সময় ছাত্র শিবিরের প্রচার সম্পাদক সাদেক কায়েম বলেন, জুলাইয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। দেশের অনেক রাজনৈতিক দল নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বলেন, ক্ষমতার পালাবদলের জন্য জুলাই গণ অভ্যুত্থান হয়নি। ভবিষ্যতে যেন কেউ এই ধরনের হাসিনা হয়ে উঠতে না পারে, ভবিষ্যতে কেউ যেন আর ছাত্রলীগ হয়ে উঠতে না পারে, সেটা নিশ্চিত করেছিল এই জুলাইয়ের অন্যতম দাবি। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি
আমাদের রক্তের মাধ্যমে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি, সেই উপদেষ্টারা আজকে ফেসিবাদের দূষণদের প্রতি তারা সহানুভূতি দেখাচ্ছে। আমার আলোকিত সমাজ আছে, তরুণ সমাজ আছে। আমি বিশ্বাস করি আপনারা এমন কোনো অঘটন ঘটতে দেবেন না যেটা আমাদের সমাজকে আরো একটা সংকটের মধ্যে ফেলে দেবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আর 10টা সরকারের মতো নয়। আমাদের দরজা আপনাদের কাছে খোলা থাকে। আমরা ক্ষমতা নেইনি, আমরা দায়িত্ব নিয়েছি। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর প্রায় 8 কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্টে 3,800 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এমন অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় 2টি মামলা করেছে দুদক। এছাড়াও প্রায় 2,47 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রায় 94 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর 58 লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক। মহাপরিচালক বলেন, দুদক কাউকে ছেড়ে দিচ্ছে না। অবৈধভাবে সম্পদ অর্জন যারা করেছেন পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার বিকেলে রমজান উপলক্ষে ফুড প্যাকেট উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন, গত 15 বছর প্রতি রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকত। রোজার আগে পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার কষ্টে রোজা পালন করত জনগণ। এখনও সেই সিন্ডিকেট, চাঁদাবাজি সব রয়েছে। নিয়মিত মনিটরিং করে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়ে দ্রব্যমূল্য কমাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের প্রচেষ্টা তুলনামূলকভাবে আন্তরিকতার সাথে থাকলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পূর্ণাঙ্গরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কিছু কিছু ক্ষেত্রে এখনো সেটা ঊর্ধ্বগতি রয়েছে। রমজান মাসকে একটা পরীক্ষার মাস হিসেবে রাষ্ট্র গ্রহণ করুক এবং ব্যাপক মনিটরিং এর ব্যবস্থা করুক, চাঁদাবাজদের ধরার জন্য পদক্ষেপ গ্রহণ করুক এবং সিন্ডিকেটকে ভেঙে দিক, যাতে করে প্রান্তিক জনগোষ্ঠী তাদের রোজা রাখার ক্ষেত্রে কষ্ট কম করতে হয়। রমজানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের যোগান পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। তবে ভোজ্য তেল নিয়ে একটি মহল বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক আরও বলেন, রমজান মাসের ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন হলেও আমদানি হয়েছে 3,89,000 টন তেল। তবে বাজারে সংকট তৈরিতে শুধু সরবরাহকারী নয়, খুচরা পর্যায় থেকেও অপচেষ্টা চলছে বলে জানান তিনি। বাজারে মনিটরিং টিম দ্বিগুণ করা হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার নিয়মিত মনিটরিং চালাচ্ছে। এ সময় ভোক্তা সহায়ক মনোভাব নিয়ে রমজানের সকল ব্যবসায়ীকে এগিয়ে আসার আহ্বান জানান ভোক্তা মহাপরিচালক। চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে 7 দিন আগে অপহৃত এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে দুলাল মিয়া ও মোর্শেদ মিয়া নামে 2 জনকে। র্যাব জানায়, কোতোয়ালি থানার একটি বস্তি থেকে 1 বছরের শিশুটিকে অপহরণ করে কিশোরগঞ্জ নিয়ে যায় দুলাল মিয়া। পরে শিশুটিকে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তিনি। পরে মোর্শেদ মিয়া শিশুটিকে কিনে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং করে তাকে শনাক্ত করে র্যাব। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারে হস্তান্তর করা হয়। দুলাল মিয়া নামে এই ব্যক্তি আগেও আরেক শিশু অপহরণ মামলার আসামি ছিলেন। তার স্ত্রীও সে মামলায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বন্দী রয়েছেন। সাভারে আলাদা অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর একটি অভিযানে চুরি হওয়া 7 লাখ টাকা সহ এক চোরকে আটক করে সাভার মডেল থানা। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার জানান,
রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার 22 মাইল রোড কবরস্থান এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও 7-8 জন ডাকাত পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি পিকআপ, দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়া আনন্দপুর থেকে সাইফুল নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির সময় 17 জনকে আটক করেছে নৌবাহিনী। বুধবার রাতে সাগরের কুতুবদিয়া পয়েন্টে তাদেরকে আটক করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও ট্রলার জব্দ করা হয়। নৌবাহিনী জানায়, বন্দরের বহির্নোঙর সহ নৌপথে বিভিন্ন জায়গায় একটি সংঘবদ্ধ চোরের দল দেশি বিদেশি জাহাজে চুরি করত। এতে পণ্যের ক্ষতির পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ণ হয়। বিশেষ করে বিদেশে কোনো জাহাজে চুরি ডাকাতি হলে সেটি আন্তর্জাতিকভাবে বন্দরের নামে গণনা করা হয়। নৌবাহিনীর বা নৌজা সুরমা জাহাজ গতরাতে টহলের সময় মাছ ধরার একটি ট্রলারকে সন্দেহ হলে ধাওয়া করে। এ সময় 17 জনকে আটকের পাশাপাশি দেশীয় অস্ত্র ও ট্রলার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ দূষণের অভিযোগে সরকারের নানা পদক্ষেপে বন্ধের মুখে পড়েছে চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প। এটিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ দাবি করে বিক্ষোভ করছেন সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি, ফৌজদারহাট, মাদাম বেবির হাট সহ বেশ কয়েকটি স্থানে মানববন্ধন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক ও ব্যবসায়ী অংশ নেন। এ সময় বিদেশে ষড়যন্ত্রের অংশ হিসেবে অর্ধশত বছরের পুরানো শিল্পকে বন্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলছেন, দেশের অর্ধশত বছরের পুরানা এই শিল্প বন্ধ হলে লাভবান হবে পাশের দেশ ভারত ও পাকিস্তান। বেকার হবে শিল্পের সঙ্গে জড়িত লাখের বেশি শ্রমিক। এনবিআরের তথ্য বলছে, দেশে জাহাজ ভাঙা শিল্প থেকে প্রতি বছর রাজস্ব আসে 1200 কোটি টাকার মতো। একই সঙ্গে ঘরের আসবাব শিল্পের কাঁচামাল সহ শত ধরনের পণ্য দেশে বিদেশে বিক্রি করা যায়। এ অবস্থায় দেশীয় স্বার্থে জাহাজ ভাঙা শিল্প রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে নেওয়া হয়েছে চট্টগ্রামে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে নগরীর কাজীর দেউরি ভিআইপি টাওয়ারের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। তার মরদেহ রাখা হয়েছে কাজীর দেউরির ভিআইপি টাওয়ারের বাসভবনে। শুক্রবার জমিয়াতুল ফালা জামে মসজিদে তার জানাজা হবে। পরে গ্রামের বাড়ি রাউজানে জানাজা শেষে দাফন করা হবে তাকে। এর আগে গেল 25 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং বিষয়ে বিশেষ সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি বিপণন কর্মকর্তারা জানান, চালের দাম প্রতি কেজিতে 1 থেকে 3 টাকা, ডাল 5 টাকা ও চিনি কেজিতে 2 টাকা থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া তৈরি হয়েছে সয়াবিন তেলের কৃত্রিম সংকট। এ অবস্থায় আসন্ন রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান তারা। এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস চাপায় মোটরসাইকেলের নিহত হয়েছেন 2 আরোহী। বুধবার 10:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, সোনারগাঁ থেকে মোটরসাইকেলে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাবিব নামে এক প্রবাসী। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান টুটুল নামে আরও একজন। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় জব্দকৃত 2,01,11,850 টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী 56 বিজিবির আয়োজনে নীলফামারী ব্যাটালিয়ন চত্বরে এসব মাদক ধ্বংস করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নীলফামারী 56 ও পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্ব পূর্ণ পঞ্চগড় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব জব্দ করে।
পরে নীলফামারী ব্যাটালিয়ন চত্বরে প্রথমে বুলডোজার দিয়ে নিষিদ্ধ মদের বোতল গুঁড়িয়ে দেয়া হয়। পরে জব্দকৃত বিপুল পরিমাণ গাঁজা আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়। এ সময় বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালানে মাদক নির্মূলের জন্য জিরো টলারেন্স নীতি নিশ্চিতকরণে তৎপর থাকার কথা জানান। বর্ডার পাহারা দেওয়ার পাশাপাশি সেখানে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অবৈধ মালামাল দেশ থেকে বাইরে যেতে না পারে কিংবা বাইরে থেকে দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেখানেও আমরা আমাদের দায়িত্ব শতভাগ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করে থাকি। ইনশাআল্লাহ আমরা যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পুতিনের আগ্রাসন রোধে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আলোচনায় ইউক্রেনকে যুক্ত করার প্রয়োজন। এছাড়াও ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র সফরে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্টারমার। এদিকে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের দাবি, রাশিয়ার কাছে ইউক্রেনের আত্মসমর্পণের প্রস্তাবে রাজি হবে তার দেশ। সংকটপূর্ণ এই পরিস্থিতিতে ইউরোপকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের পর ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে শেষ হলো যুদ্ধবিরতি প্রথম ধাপের বন্দি বিনিময়। ফিলিস্তিনি জিম্মিদের একটি বাসে করে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় নিয়ে আসা হয়। অপেক্ষায় থাকা স্বজনেরা তখন উল্লাসে ফেটে পড়েন। কান্নাজড়িত চোখে বন্দীদের গ্রহণ করেন তাদের পরিবারের সদস্যরা। প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের মধ্যে ২৫ জন জীবিত এবং ৮ জনের মরদেহ সহ ৩৩ জনকে হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে। আগামী শনিবার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপ এখনও অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। ১ দশকের মধ্যে প্রথমবার দেশটিতে সংক্রামক রোগটিতে প্রাণহানির ঘটনা ঘটল। ওয়েস্ট টেক্সাস ছাড়াও নিউ মেক্সিকোয় হামের প্রাদুর্ভাব দেখা গেছে। শ্বাসতন্ত্রের ভাইরাসটিতে ইতোমধ্যে 2টি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। ত্বকে র্যাশের পাশাপাশি অতিরিক্ত জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, নাকে জ্বালাপোড়া ও কাশি এই রোগের লক্ষণ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য বলছে, দেশটিতে প্রতি ১,০০০ আক্রান্ত ব্যক্তির মধ্যে মাত্র 1 থেকে 3 জন এই রোগে প্রাণ হারান। প্রাদুর্ভাব ঠেকাতে MMR ভ্যাকসিন নেয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। শেষ করছে এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।